আচ্ছা, আজকে আমরা যে কবিতাটা পড়ব, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অন্তর্গত ক্লাস 11 এর একটি পাঠ্য কবিতা। নাম হচ্ছে দ্য সলিটারি রিপার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হুম, তো এই কবিতাটির মধ্যে আমরা একটা জিনিস খুব স্পষ্ট দেখতে পাবো। ফ্রেজটা বলা যায় যে, দিস পোয়েম ক্যান বি কল্ড দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। হুম, অর্থাৎ এটা খুব চেনা একটা ফ্রেজ। হুম, তো এই কবিতাটা মূলত একটি একাকী সলিটারি কবিতা যদি টাইটেল আমরা দেখি, কবিতার টাইটেলের মধ্যেই তো গোটা বিষয়টা তার থাকে, বা তার প্রতিফলন ঘটে। তবেই তো সেই শিরোনামটাকে যথার্থ আমরা বলি। দ্য সলিটারি রিপার, সলিটারি এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে মূলত একাকী বা একাকিনী বলা যায়। সলিটিউড থেকে এসছে কথাটা। আর রিপার মানে হচ্ছে, রিপারের অ্যাকচুয়ালি বাংলা করলে একটু খটোমটো লাগে শুনতে, হ্যাঁ? কর্তনকারিণী, হ্যাঁ? সেটা শুনলেই মনে হয় যেন মানে কেউ কীর্তন করছে বা এরকম, সেরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে রিপার মানে হচ্ছে যে রিপ করে, অর্থাৎ ফসল কাটে যে, হুম? তাকে বলা হয়েছে রিপার এখানে, তো এবং এই কবিতাটা পড়তে, পড়তে মূলত আমরা এখানে দেখব কিভাবে বিদেশি সাহিত্য বা বিদেশি কবিতা যেগুলো রয়েছে, সেগুলো কিভাবে আমাদের দেশীয় সাহিত্য বা বলা যায় আমাদের বাংলা ভাষারও যে সাহিত্য রয়েছে বা কবিতা রয়েছে, তার সাথে কোথাও, কোথাও গিয়ে যেন একাত্ম হয়ে যায়, সেইগুলো আমরা দেখব। হুম? যেটা আমার নিজের মনে হয়েছে, আমি কবিতাটা পড়ার সময় আমার মনে হয়েছে। কিছু, কিছু লাইন, রবি ঠাকুরেরও কিছু, কিছু লাইন আমার মনে পড়ে গেছে এই কবিতাটি পড়ার সময়। আসলে এইটাকে আইডেন্টিফাই করা ব্যাপারটা হচ্ছে পুরো নিজের ওপর। তোমরা যখন নিজেরাও যখন সেরকমভাবে মন দিয়ে পড়বে, আন্তরিকভাবে যখন কোনো কবিতা পড়বে, দেখবে তোমাদের পরিচিত অনেক কিছুই যেন সেই কবিতার মধ্যে উঠে আসবে। সেটা যদি বিদেশি কবিতা হয় তাও। কারণ এটা তো আর আমাদের এখানকার কবিতা নয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা। কিন্তু তবুও যেন আমাদের মনে হবে আমরা কোথাও একাত্ম হতে পারবো যে এই কবিতাটা যেন আমাদের এখানকার কোনো জায়গা নিয়েই লেখা। হুম? এবং সাহিত্য বা কবিতার মজা হচ্ছে এখানেই। হুম? তো এখানে দেখো মূলত ৪ টে স্ট্যান্জা আছে। হুম? এবং ৪ টে স্ট্যান্জার কিন্তু ৪ টে কাজ আছে বা ৪ টে বৈশিষ্ট্য আছে। কি, কি? সেটা হচ্ছে ১ম যে স্ট্যান্জাটা আমরা পড়ব, সেটার মধ্যে আমরা দেখব মূলত যেটা থাকবে, সেটা হচ্ছে এই যে মেয়েটি, হুম? এই যে রিপার গার্ল যে মেয়েটি স্কটিশ, তার বর্ণনা এবং তার গানের বর্ণনা। ঠিক আছে? দ্বিতীয় যে স্ট্যান্জাটা থাকবে, তার মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মেয়েটির গানটা কতটা মধুর, তার মাধুর্যের ডেপথ বোঝানোর জন্য মূলত তুলনা করা হবে মেয়েটির গানটিকে দুটি পাখির সঙ্গে, বা সিঙ্গিং বার্ডস তার সঙ্গে। তৃতীয় যে স্ট্যান্জাটা রয়েছে, সেটাই আমরা যেটা দেখতে পাবো যে থিম অফ দ্য সং, অর্থাৎ এই গানটার থিমটা কি। এবার তোমাদের মনে হবে গানটার থিমটা কি, শুধু শুনলেই বোঝা যাবে কি নিয়ে গানটা লেখা। কেন এই নিয়ে আলোচনা, সেটা আমরা যখন পড়বো তখন আমি বলবো তোমাদেরকে। ৪ নম্বর যে স্ট্যান্জাটা, সেটাই আমরা দেখব যে এফেক্ট অফ দ্য সং অন দ্য হিয়ারার অর পোয়েট, অর্থাৎ গানটার যে প্রভাব কবির ওপর, সেইটা ৪ নম্বর স্ট্যান্জা তার বর্ণনা রয়েছে। এই ৪ টে স্ট্যান্জা নিয়ে মূলত কবিতাটা। ঠিক আছে? তো শুরু করা যাক। কি বলছে দেখি? বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড। দেখো তাকে। বিহোল্ড মানে কিন্তু মানে হোল্ড মানে ভাবার কোনো কারণ নেই, হোল্ড মানে ধরা বা এরকম। ঠিক আছে? হ্যাঁ, তো বিহোল্ড মানে অ্যাকচুয়ালি দেখা। তো বলছে বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড, দেখো তাকে ওই মাঠে একাকী। মাঠ মানে কিন্তু এখানে মূলত মানে শস্য ক্ষেত্রর কথা বলা হয়েছে। মানে চাষের মাঠ বা ফসলের মাঠ। ইয়ন সলিটারি হাইল্যান্ড ল্যাস। ইয়নের অর্থ, ইয়নটাকে এখানে অ্যাব্রিভিয়েট করা হয়েছে অ্যাকচুয়ালি। ইয়ন মানে হচ্ছে ইয়ন্ডার। ইয়ন্ডার মানে হচ্ছে ওভার দেয়ার, অথবা বলা যায় যে অদূরে, মানে ওই সামনেই দেখো। সলিটারি হাইল্যান্ড ল্যাস, একাকিনী, হাইল্যান্ড মানে পাহাড়ি, ল্যাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি কুমারী মেয়ে বা মেইডেন গার্লকে বলা হয় ল্যাস। মানে যে মেয়ে অবিবাহিতা, এরকম কোনো মেয়ে, তাকে এটা বলা হয় হচ্ছে, এটা রুরাল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় ল্যাস। ঠিক আছে? গার্ল না বলে বা মেইডেন না বলে বলছে ল্যাস। তো বলছে কি অদূরে ওই পাহাড়ি একাকী মেয়েটি, রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ, সে ফসল কাটছে এবং সে গান গেয়ে যাচ্ছে আপন মনে, বাই হারসেলফ মানে আপন মনেই সে গান গেয়ে যাচ্ছে।
তো এখানটায় দেখো এই যে জিনিসটা, এটা তো একটা অন্য একটা স্কটল্যান্ডের একটা হাইল্যান্ডের কথা বলা হচ্ছে, স্কটল্যান্ডের কোনো একটা পাহাড়ি এলাকা। তো এই যে মানে ফসল কাটছে আর গান গেয়েই চলেছে, আচ্ছা এই দৃশ্যটা কি আমরা আমাদের এখানকার সঙ্গে মেলাতে পারি না? হুম, নিশ্চয়ই মেলাতে পারি। হুম, দেখবে খেয়াল করে, যখন আহ, যখন হচ্ছে আমাদের এখানে যখন এমন হয়, দেখবে তোমাদের পাড়ায় যখন কখনো ওই যে টিউবওয়েল যখন বসাতে আসে, খেয়াল করে দেখবে যারা বসাতে আসে তারা যখন টিউবওয়েলটায় বসায় বা ওই পাইপটা যখন মাটির তলায় ঢোকায়, তারা কিন্তু খুব সুন্দর সুন্দর গান গাইতে গাইতে, নানা তালে গান গাইতে গাইতে তারা কাজ করে। আবার এরকম দৃশ্য আমরা মাঠেও দেখতে পাই। আমাদের এখানকার পশ্চিমবাংলার যারা চাষি তারা যখন চাষ করে, তারাও কিন্তু চাষ করতে করতে কিন্তু অনেক সময় অনেক রকম সুর ভাজে বা গান করে। এবং আরও যেটা বেশি, আমরা শুধু মানে এখানেই নয়, আমরা অনেক সিনেমাতেও এরকম দৃশ্য দেখেছি, যে যারা মাঝি তারা যখন নৌকা চালায়, তখন চালাতে চালাতে তারা গান করে, কারণ সেই গানটা কিন্তু তাদেরকে কাজের একটা অন্যরকম একটা এনার্জি বা একটা অন্যরকম স্পৃহা তাদের মধ্যে ভর্তি করে দেয়। ঠিক আছে? তো এখানে সেরকমই দেখো, এই জায়গাটায় যেমন ছোট্ট করে কি সুন্দর ওই দৃশ্যটা, একটা একটা অন্য জায়গার দৃশ্য, অন্য একটা দেশের দৃশ্য, কতকাল আগের দৃশ্য, কিন্তু এই দৃশ্যটা চিরন্তন একটা দৃশ্য যা চিরকাল থাকবে। এবং সেটা দেখো আমরা কি সুন্দর আইডেন্টিফাই করতে পারছি আমাদের এখানকার সঙ্গে বা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে। তারপর কি বলছে, স্টপ হিয়ার অর জেন্টলি পাস, থেমে যাও এখানে, অর জেন্টলি পাস, অথবা নিঃশব্দে চলে যাও, মানে কোনো আওয়াজ করো না। কারণটা কি বোঝাই যাচ্ছে, তার কারণ কবি এখানে গানটা এতটাই ভালোবাসছে বা সুরটা এতটাই তার ভালো লাগছে শুনতে, মনে হচ্ছে যে যদি, কারণ মেয়েটি তো কবিকে দেখতে পাচ্ছে না বা জানেও না কবি ওখানে উপস্থিত আছে, যদি জানতে পারে মেয়েটি যে ওখানে কেউ উপস্থিত আছে, তাহলে মেয়েটি গান গাওয়া থামিয়ে দিতে পারে। কবি সেটা চাইছে না যে ওই গানটা থামুক, কবির মনে হচ্ছে না গানটা চলেই যাক, ওই জন্য বলছে থেমে যাও অথবা নিঃশব্দে চলে যাও। খেয়াল করে দেখবে যে আমরা যখন এমন হয় যে ধরো তুমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো বা ছাদে দাঁড়িয়ে আছো, হঠাৎ করে দেখলে যে একটা সুন্দর একটা পাখি, যে পাখিটা কখনো দেখিনি আমরা কখনো বা তুমি দেখোনি, এরকম একটা পাখি গাছের ডালে এসে বসে সুন্দর করে ডাকছে, এবং সেটা খুব ভালো লাগছে তোমার শুনতে। তখন কিন্তু তুমি কখনোই চাইবে না যে তোমার আশপাশ দিয়ে তোমার বাড়ির কোনো লোক সেখান থেকে মুভ করুক, কারণ মুভ করলেই পাখিটা উড়ে যাবে। তাহলে সেই যে পাখিটার সুন্দর মধুর সুর থেকে আমরা বঞ্চিত হব। তো এখানেও ব্যাপারটা ওই রকমই, যাতে মেয়েটি কোনোভাবে ডিস্টার্ব না হয়, হ্যাঁ, যাতে গানটি থামিয়ে না দেয়, সেই কারণে কবি এখানে এই কথাটা বলছে। এবং কাদেরকে বলছে? পাসার বাই, সেখান থেকে যেই যাক না যাক, একটা কাল্পনিক যেই হোক। অ্যালোন শি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেন, সে একাকী ফসল কাটছে এবং বাঁধছে, ঠিক আছে। অ্যান্ড সিংস আ মেলানকলি স্ট্রেন, এবং গাইছে একটা বিষাদময় গান। মেলানকলি মানে হচ্ছে বিষাদময়, স্ট্রেন মানে হচ্ছে সুর। এখানটায় আমরা কিন্তু দেখতে পাবো যে অনেকগুলো জিনিস যেগুলো সিনোনিম ইউজ করা হয়েছে। যেমন দেখো প্রথম সেন্টেন্সটায় সিঙ্গেল কথাটা ইউজ করেছে, প্রথম যে সেন্টেন্সটা আছে সেখানে সিঙ্গেল ইউজ করেছে, তারপরের লাইনটাতে আবার ইউজ করেছে সলিটারি, হলো সলিটারি, তারপরে আবার এই লাইনটা ইউজ করেছে অ্যালোন। সব কিন্তু সিনোনিমাস ওয়ার্ড, তাই না? সেরকম আমরা এই যে সুর বা গান, তারও অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড এখানে দেখবো ইউজ করবে। যেমন প্রথমে যেমন এখানে ইউজ করলো কি স্ট্রেন, এরপরেও দেখবো অন্য শব্দের মাধ্যমে সে একই জিনিস বোঝাবে। ও লিসন, ফর দ্য ভেল প্রোফাউন্ড ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড, বলছে ওহে শোনো, ওই ভেল প্রোফাউন্ড, ভেল প্রোফাউন্ড মানে কি? ভেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যানশিয়েন্ট ইউজ অফ ইংলিশ, ওল্ড ইংলিশ বলা যায়, ঠিক আছে, প্রিমিটিভ ইংলিশ, ভেল কথাটা ইউজ করা হতো। তো ভেল মানে হচ্ছে কি ভ্যালি, প্রোফাউন্ড মানে কি ডিপ, অর্থাৎ ডিপ ভ্যালি, তার মানে কি হচ্ছে গভীর উপত্যকা। আচ্ছা এখানে একটা জিনিস মজার আছে, সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখো, আচ্ছা ভেল মানে তো ভ্যালি, তো ভ্যালিটা কি? ভ্যালি নাউন, আমরা জানি জেনারেল। আর প্রোফাউন্ড মানে কি গভীর বা ডিপ, তাহলে প্রোফাউন্ডটা কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? তার কারণ হচ্ছে নাউনকে যা মডিফাই করে বা নাউনের দোষ গুণ অবস্থা যেটাকে যা বোঝায়, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলি? জেনারেলি অ্যাডজেক্টিভ বলি, তাই তো? তাহলে প্রোফাউন্ডটা অ্যাডজেক্টিভ, ভেলটা হচ্ছে নাউন। আচ্ছা কখনো কোনো সেন্টেন্সে দেখেছো যে অ্যাডজেক্টিভ নাউনের পরে ইউজ হচ্ছে? ইন জেনারেল যখন আমরা বলি যে লাল গোলাপ, তখন আমরা কি বলি? রেড রোজ, সেটাই আমরা সাধারণত বলি। হুম, তো আমরা কখনো বলি রোজ রেড? এরম বলি না, তাই তো? তো সেরকমভাবেই এখানে দেখো ভ্যালি হচ্ছে নাউন, প্রোফাউন্ড অ্যাকচুয়ালি হওয়ার কথা কি ডিপ ভ্যালি, কথাটা ভ্যালি ডিপ তো হয় না কথা, তার মানে হওয়া উচিত কি প্রোফাউন্ড ভেল বা প্রোফাউন্ড ভ্যালি, কিন্তু এখানটায় লিখেছে কি
ভেল প্রোফাউন্ড। ঠিক আছে, অর্থাৎ এখানটায় মূলত যেটা সেটা হচ্ছে যে ফর দ্য ভেল প্রোফাউন্ড ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড। দেখো ওই গভীর উপত্যকা সেটা উপচে পড়ছে উইথ দ্য সাউন্ড, ওই শব্দে বা ওই সুরে প্লাবিত হচ্ছে উপত্যকাটা। ঠিক আছে, এখানটায় দুটো কারণ থাকে মূলত এরম ধরনের করার। একটা হচ্ছে যে যেটা হচ্ছে মূলত যে ছন্দ মেলানোর স্বার্থে একটা হয়, রিদমের জন্য, রাইমের জন্য এটা করা হয়, যেমন প্রোফাউন্ডের সঙ্গে সাউন্ড। হুম, সেই জন্য প্রোফাউন্ডটাকে পরে রাখা হয়। আর একটাও হয়, সেটা হচ্ছে কোনো কিছুকে যখন এমফেসাইজ দেওয়া হয়, যখন জোর দিয়ে, যখন কোনো কিছুকে যখন বেশি জোর দিয়ে প্রকট করার চেষ্টা হয়, কারণ এখানটায় ডিপ কথার থেকে ভেল উপত্যকাটাকে এখানে হাইলাইট করার চেষ্টা করছে, ওই কারণে দেখো ভিটা আবার ক্যাপিটালেও আছে। তো বলছে ফর দ্য ভেল প্রোফাউন্ড, অর্থাৎ ওই যে উপত্যকা, গভীর উপত্যকা, সেই গোটা উপত্যকাটা যেন প্লাবিত হচ্ছে ওই সাউন্ডে। এবং এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে সাউন্ড, হিয়ার সাউন্ড ইজ কম্পেয়ার্ড উইথ ওয়াটার, তাই তো? তার কারণ হচ্ছে এই যে প্লাবিত হওয়া বা উপচে পড়া, আচ্ছা শব্দে আবার কি করে প্লাবিত হয়? প্লাবিত হয় তো জলের দ্বারা। হুম, একটা উপত্যকা বা কোনো একটা জায়গা, সেটা প্লাবিত হচ্ছে কিসে আমরা সাধারণত বলি? জলের দ্বারা প্লাবিত হয়, তাই তো? তাহলে এখানে সাউন্ডটাকে তুলনা করছে অ্যাকচুয়ালি জলের সাথে তুলনা করেছে এখানে, উইথ ওয়াটার। তো এখানে এটাই বলছে যে একটা জল যেমন কোনো জায়গায় ভর্তি হয়ে গিয়ে আস্তে 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 বাড়তে বাড়তে জল যেমন সেই স্থানটাকে প্লাবিত করে দেয়, সেরকমভাবেই এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে কি, যে এই যে শব্দটা বা এই যে সুরটা, মেয়েটা যে সুরে গানটা গাইছে, এই সুরটার দ্বারা হচ্ছে সুরটায় ভরে গেছে পুরো উপত্যকাটা, এবং ভরে গিয়ে এতটাই কানায় কানায় পরিপূর্ণ ওই সুরে, হ্যাঁ, মানে বলা যায় এখানে যে যেন মানে প্রাকৃতিক ন্যাচারাল ডলবি ডিজিটাল সাউন্ড। ঠিক আছে, তো সেই সাউন্ডের দ্বারা বা সেই সুরের দ্বারা এতটাই পরিপূর্ণ হয়ে গেছে যে সেটা ওই উপত্যকাকে ছাপিয়ে যেন বেরিয়ে যাচ্ছে, এটা কবির কল্পনা। ঠিক আছে, তো এখানে প্রথম স্ট্যান্ডায় কি তাহলে আমরা পেলাম? প্রথম স্ট্যান্ডায় যেটা আমি প্রথমে বলেছিলাম, দেখো মেয়েটির বর্ণনা দিল এবং গানটার বর্ণনা দিল, গানটা কেমন, তাই তো? তো পরের যে স্ট্যান্ডাটা, সেই স্ট্যান্ডাটায় আমরা দেখব যে মেয়েটির গানটা কতটা মধুর। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে এই, যে এটা তো একটা কবিতা, দীর্ঘ বছর আগে লেখা একটা কবিতা, 1805 সালে লেখা কবিতা। হুম, তো সেই সময় যখন কবিতাটা লেখা হয়েছে, কবিতাটা আমরা আজকে পড়ছি, এত বছর পরে গিয়েও পড়ছি আমরা কবিতাটা। তো আচ্ছা, মেয়েটার গানটা কেমন লেগেছিল সেটা কবি কি করে আমাদের বোঝাবে? কবি তো রেকর্ডিং করে রাখিনি, যে আমি মোবাইলে রেকর্ডিংটা অন করে দিলাম, কবি রেকর্ড করে নিয়েছে, তাহলে কবির এত কবিতাটা লেখার দরকারই হতো না। হ্যাঁ, সেই রেকর্ডিংটা আমরা অনলাইনে পেয়ে যেতাম, শুনতাম, বাহ, ওয়ার্ডস একটা গান শুনেছিল, খুব ভালো লেগেছিল। তো মূলত সেই সুবিধাগুলো তখন ছিল না বলেই হয়তো এত সুন্দর কবিতাটা আমরা পেয়েছি। কারণ হচ্ছে গানটা কত সুন্দর, সেটার একমাত্র কবির কাছে পন্থা ছিল হচ্ছে শব্দ, অর্থাৎ কবিতা। ঠিক আছে, তো সেই কবিতার মাধ্যমেই, কবি তার শব্দের মাধ্যমে, ছন্দের মাধ্যমেই কবি কি করেছে, এই এখানে এই গানটা কবি কবিতার মাধ্যমে কত সুন্দর লেগেছে সেটা প্রকাশ করেছে। তো এবার এখানে একটা সমস্যা হচ্ছে কি, যে কবিতা মানে এই গানটা কত সুন্দর লেগেছে সেটা কবিকে বোঝাতে হবে শব্দের মাধ্যমে। তাহলে তার উপায় কি? যে এক্সপিরিয়েন্সগুলো অলরেডি আমাদের কাছে আছে তার সঙ্গে যদি তুলনা করি, অর্থাৎ আমরা পাখিদের গান শুনেছি, তো সেই পাখি, দুটি পাখির সঙ্গে, দুটি পাখির গানের সঙ্গে কবি এখানে নাইটিঙ্গেলের গানটাকে, এই সরি, সলিটারি রিপারের গানটাকে তুলনা করছে। কারণ সেই গানগুলো আমাদের শোনা এবং আমরা জানি যে এই পাখির সুর কেমন মধুর। তো সেই জন্য সেই দুটি পাখি বা সিঙ্গিং বার্ডস, গায়ক পাখি, তাদের তুলনা এখানে কবি টেনেছে দ্বিতীয় স্ট্যান্ডে। দেখা যাক কি বলছে। নো নাইটিঙ্গেল ডিড এভার চ্যান্ট more welcome notes to weary bands of travelers in some shady hunt among Arabian sands. চারটে লাইন আমাকে একবারে পড়তে হলো। হ্যাঁ, তার কারণ হচ্ছে এটা গোটাটা তো একটা সেন্টেন্স, চারটে লাইনে ভাঙা আছে। তো এখানে কি বলছে, নো নাইটিঙ্গেল ডিড এভার চ্যান্ট, অর্থাৎ বলছে কোনো নাইটিঙ্গেল পাখি কখনো গায়নি মোর ওয়েলকাম নোটস, এর চেয়ে অধিক স্বাগত সুর, টু ওয়ারি ব্যান্ডস অফ ট্রাভেলার্স, একদল ক্লান্ত পথিককে বা যাত্রীকে, ইন সাম শেডি হান্ট, কোনো ছায়াচ্ছন্ন আশ্রয়স্থলে, অ্যামং অ্যারাবিয়ান স্যান্ডস, অর্থাৎ আরবের মরুভূমির মাঝে। তো এখানটায় কি বলা হচ্ছে,
এখানটায় বলছে যে কোনো নাইটিঙ্গেল পাখি কখনো গায়নি এর চেয়ে অধিক স্বাগত সুর। স্বাগত সুর কি জিনিস সেটা? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ধরে নাও যে তপ্ত মরুভূমি, সেই মরুভূমির মাঝখান দিয়ে একদল পথিক, ক্লান্ত পথিক তারা যাচ্ছে। তাদের অবস্থাটা কিরকম হবে? প্রচণ্ড রোদ, তার মধ্যে জলের অভাব। হুম? তো তারা প্রচণ্ড ক্লান্ত, শ্রান্ত, তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে। হুম? এবার দেখা গেল যে তারা হাঁটতে, হাঁটতে হঠাৎ করে ওই মরুভূমির মাঝে তাদের কানে এলো নাইটিঙ্গেলের সুর। তার মানেটা কি দাঁড়ায়? কমন সেন্স। ভাবো কি দাঁড়ায়? আচ্ছা, নাইটিঙ্গেল পাখি সে কি ওই চড়া রোদের মধ্যে গনগনে বালির ওপর বসে বসে গান গাইছে? কখনোই না। নাইটিঙ্গেল পাখি গান গাইছে মানে সে নিশ্চয়ই কোনো না কোনো গাছের ছায়ায় বা গাছের ডালে বসে গানটা গাইছে। ক্যাকটাসের ওপর নিশ্চয়ই নয়, ঠিক আছে? তো সেই গাছের ছায়ায় বসে গান গাইছে মানে নাইটিঙ্গেল পাখির গান থেকে কি বোঝা যাচ্ছে? গাছ আছে আশেপাশে কোথাও, তাই তো? গাছ আছে মানে কি বোঝা যাচ্ছে? ছায়া আছে। গাছটা রয়েছে, তার উপস্থিতি রয়েছে, অস্তিত্ব রয়েছে মানে নিশ্চয়ই জলের কোনো উৎস ওখানে আছে আশেপাশে। তাহলে শুধু নাইটিঙ্গেল পাখির গানটা থেকে যে পথিকরা তারা কি বুঝলো? যে নাইটিঙ্গেল পাখির এই সুরটাকে যদি আমি ফলো করে যাই, যে জায়গা থেকে সুরটা আসছে, তাহলে আমি আশ্রয় পাবো, ছায়া পাবো, জল পাবো, যেটা মূল প্রয়োজন তাদের। একদল ক্লান্ত, শ্রান্ত, তৃষ্ণার্ত পথিকের যেটা প্রয়োজন, সেটা একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের ছায়া, একটু জল। ঠিক আছে? তাহলে এবার বলো যে যখন তারা প্রচণ্ড তপ্ত মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে একদল ক্লান্ত পথিক, সেই সময় যদি নাইটিঙ্গেলের সুরটা শোনে তারা, তাদের কাছে নাইটিঙ্গেলের ওই সুরটা কতটা মধুর, কতটা মধুর। হুম? মানে ওর থেকে আর বেশি মধুর গান আর হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। মানে ওদের কাছে, আমাদের কাছে না, আমরা যারা ঘরেতে বসে আছি পাখার তলায় তাদের কাছে বলছি না, যে ওরকম অবস্থায় তার কারণ হচ্ছে কি, তখন ওটাই সব থেকে মধুর তার লাগছে কেন? কারণ হচ্ছে ওটাই তাকে বোঝাচ্ছে যে এসো, এখানে আশ্রয় আছে, এখানে ছায়া আছে, এখানে জল আছে। সেই জন্য ওই সুরটাই ওর কাছে তখন সব থেকে মধুর, ওই একদল ক্লান্ত পথিকের কাছে। কবি কি বলছে? ওই একদল ক্লান্ত শ্রান্ত পথিকের কাছে নাইটিঙ্গেলের গানটা যতটা মধুর, আমার কাছে এই মেয়েটির গানটা তার থেকেও বেশি মধুর। ততটা বলছে না, তার থেকেও বেশি মধুর। অর্থাৎ এই যে মাধুর্যের যে ইন্টেন্সিটি, গভীরতা, এইটাকে প্রবল করে বোঝানোর জন্য কবি এই তুলনাটা টানলো। আর একটা তুলনা আছে, দেখে নি কি আছে? এ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ড। বলছে এত রোমাঞ্চকর কণ্ঠস্বর কখনো শোনা যায়নি। ইন স্প্রিং টাইম, বসন্তের সময় বা বসন্তের শুরুতে। ফ্রম দ্য কাকু বার্ড, কোকিলের কণ্ঠ থেকে। ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সিজ, সমুদ্রের বা সাগরের নীরবতা ভঙ্গ করে। অ্যামং দ্য ফার্দেস্ট হেব্রাইডস, অর্থাৎ সেই সুদূর হেব্রাইডস দ্বীপে। তো কি বলছে এখানে? বলছে কখনো এরকম রোমাঞ্চকর সুর শোনা যায়নি একটা কোকিলের কণ্ঠ থেকে বসন্তের সময়। যে সুরটা, যে সুরটা সেটা নিস্তব্ধতা বা নীরবতা ভঙ্গ করে দেয় সমুদ্রের। কোথায়? সেই সুদূর হেব্রাইডস দ্বীপে। ব্যাপারটা যেটা ঘটে সেটা হচ্ছে, হেব্রাইডস হচ্ছে একটা দ্বীপ, যে দ্বীপটা খণ্ড খণ্ড এরকম বিভিন্ন খণ্ডে ভাঙা একটা ছোট্ট দ্বীপ, যেখানে খুব সামান্য পরিমাণে মানুষ থাকে, পপুলেশন খুবই কম। হুম? যৎ সামান্য কিছু মানুষ থাকে, এবং তার চারিদিকটাই হচ্ছে জল আর জল। সমুদ্র, জল। ঠিক আছে? এবং যেহেতু সমুদ্র এবং জল, এবং সেখানে সারা বছর যেটা থাকে, মানে সারা বছর নয়, মূলত অধিকাংশ সময়টা, ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম যেটা থাকে বছরের, সেটা হচ্ছে পুরো একদম বরফ জমে থাকে। হুম? তো যে মানুষগুলো সারা বছর ধরে বরফ জমা একটা জায়গায় বাস করছে, সেখানে না আছে প্রাণের স্পন্দন, চারিদিকে বরফ পড়ে রয়েছে, স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডায় কাঁপুনি ধরা একটা ওয়েদার, সেখানে সূর্যের আলো সেরকমভাবে পাওয়া যায় না, পাতা দেখা যায় না, সব ন্যাড়া গাছ, এরকম একটা পরিবেশে যে মানুষগুলো থাকে, তো সেই মানুষগুলো ওরকম পরিবেশে থাকতে থাকতে হঠাৎ করে দেখলো একদিন কোকিলের গান শোনা যাচ্ছে, যে কোকিল গায় না কখনো। তো এই কোকিল গাইছে মানে ওই হেব্রাইডস দ্বীপে, তার মানে এটা কিসের ইঙ্গিত? কোকিল কোন সময় গায়? বসন্তের সময় গায়, তাই তো? বসন্ত এসে গেছে। হুম? তো কোকিলের গানটা তো এরকমই, যে বসন্ত এসে গেছে। হুম? তো কোকিলের গান বোঝাচ্ছে যখন যে বসন্ত এসে গেছে,
তার মানে ভাবো ওই মানুষগুলো, যে মানুষগুলো সারা বছর বোর হচ্ছে, ওরকম কষ্টে রয়েছে, ঠিক আছে, বা ওরকম ভাবে একটা ম্যাড়ম্যাড়ে একটা ওয়েদার তারা সহ্য করছে সারা বছর ধরে, হঠাৎ করে কোকিলের গানটা আসলো। তাহলে কোকিলের গানটা এই বার্তা দিল অ্যাকচুয়ালি যে ইট ইজ দ্য অ্যাডভেন্ট অফ স্প্রিং, অর্থাৎ বসন্তের সূচনা এটা। কোকিল গাইছে মানে বসন্ত আসছে। তাহলে বসন্ত আসছে মানে আনন্দের নিশ্চয়ই তাদের কাছে, যারা হচ্ছে ওরকম ওয়েদারে থাকে, হেব্রাইটস দ্বীপের মানুষগুলো। তাহলে এখানে কি বলছে, বলছে যে হেব্রাইটস, এবং আরেকটা জিনিস এখানে বলার, যে ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সিজ। আচ্ছা, সমুদ্র কখনো নীরব হয়, নিস্তব্ধ হয় নাকি? তাই শুধু ঢেউ ওঠে, কিন্তু এখানে সাইলেন্স অফ দ্য সিজ কেন বলছে? বলছে এই কারণে, কারণ সমুদ্রের ওপরে তো বরফের স্তর জমে থাকে পুরো, সমুদ্রে তখন ঢেউ থাকে না ওখানে হেব্রাইটস দ্বীপে অধিকাংশ সময়, অধিকাংশ সময় সমুদ্রটা জমে থাকে, ঠিক আছে। তো যেহেতু বরফ জমে থাকে সেই জন্যই সাইলেন্ট সমুদ্র, এবং সেইটা ভাঙছে, সেই নীরবতা ভাঙছে কি, এই কোকিলের কণ্ঠস্বরটা বা এর গানটা বা এই সুরটা। তার মানে বসন্ত এসে গেছে। হুম তো এখানে বলছে ওই হেব্রাইটস দ্বীপের মানুষগুলোর কাছে কোকিলের গানটা যতটা মধুর, তার থেকেও বেশি মধুর হচ্ছে আমার কাছে এই মেয়েটির গানটা, ঠিক আছে। হুম, তো এখানে এই তুলনাটাই করছে। এখানে দেখো দুটো তুলনা করা হলো, যে একটা হচ্ছে নাইটিঙ্গেলের সঙ্গে এবং আরেকটা হচ্ছে কোকিলের গানের সঙ্গে, এবং দুটো এক্সট্রিম পর্যায়ে। আর একটা দেখো এখানে কি সুন্দর একটা কন্ট্রাস্ট আছে, এটা আমার নিজের ব্যক্তিগত অভিমত। হুম সেটা হচ্ছে আমার মনে হয়েছে, দেখো এখানে একটা একদম তপ্ত মরুভূমি, তার একটা সুন্দর ছবি তুলে একটা কম্পারিজন টানলো। আর একটা পরেরটা আবার কি, একদম বরফ জমে যাওয়া একটা দৃশ্য, ঠিক আছে, তার মধ্যে আবার কোকিলের গান, ঠিক আছে। দুটো কন্ট্রাস্টিং ছবি, হ্যাঁ, ইমেজারির মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করলো কবি, করে বোঝালো যে তার থেকেও, এই দুটো গানের থেকেও বেশি মধুর আমার কাছে এই মেয়েটির গানটা, ঠিক আছে। তো এই দুটো স্ট্যান্জা থাক। হুম এখন পরের দিন আমরা কি করব, আরো দুটো যে স্ট্যান্জা আছে সেইটা, এই দুটো স্ট্যান্জা একটু রিক্যাপ করে দেবো ছোট করে, তারপরে আবার পরের লাস্ট দুটো স্ট্যান্জা সেটা আমরা পরের দিন পড়ব, ঠিক আছে।